তুমি কেন রোস্ট খাবে, তুমি কেন কাচ্চি, আমি কেন শাক ডাল নুন ভাত খাচ্ছি, তোমার কেন 1000 কোটি আমার পকেট ফাঁকা, তুমি চড়ো BMW আমার নেই চা, তুমি থাকো রাজপ্রাসাদে আমি ঘুমাই বস্তিতে, এই বিভাজন দূর করে দে যদি মরতে চাস স্বস্তিতে। ওর নামটা যেন কি? জি, কবি আশ্চর্য নন। না ঠিক আছে, তুমি একটি বিস্ময় বালক। আমি খুবই আশ্চর্যান্বিত। তোমার মূল নামটা কি বলো? জি, আমার মূল নাম হতিছে জামাল হাওলাদার নয়ন। তাহলে তুমি তোমার মূল নামে ফিরে যাও। কি কষ্টেন স্যার, মূল নামে ফেরত চলে গেলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওই হয়েছে কি, কবি আশ্চর্য নয়ন হিসেবে কবিতায় লিখে লিখে এলাকায় আমি অনেক ফেমাস, তো এখন মূল নামে ফেরত চলে গেলে তো ভালো ভালো কবিতায় লিখবো, কেউ বুঝতেই পারবে না যে কি ডালে হয়েছে। কাউকে বুঝতে হবে না তো, তোমার কবিতা লেখারই দরকার নেই। যাও যাও। কি জন্য স্যার, ভালো হয়নি? কিছুই হয়নি, যাও 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 যাও। স্যার কোথায় সমস্যা হয়েছে? তোমার এই লেখার সর্বাঙ্গে সমস্যা, ভাবে সমস্যা, রসে সমস্যা, ছন্দে সমস্যা, মাত্রায় সমস্যা। এই ধরনের কবিতা তোমার হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে পাওয়া যায়। মলম টলম বিক্রি করে, পোলার নামে করম বেচে মলম শহরে বন্দরে, রাইতের বেলা করম আলী হুইতো রাস্তার ধারে। বুঝতে পেরেছ? এরকম সস্তা গদ বেঁধে তাতে সুরারোপ করে গান গেয়ে তারা মলম বিক্রি করে। তুমি কিন্তু মলম বিক্রি করতে পারো। মলম গুড। নাম জানো কি তোমার? আশ্চর্য নয়ন। তোমার মলমের নাম হবে আশ্চর্য নয়ন মিয়ার আশ্চর্য মলম। এটা খুব কাজে দেবে তোমার ওই যে খোস, পাচরা, একজিমা, পাপড়ি এসবের ওষুধ বিক্রি করলে 2 পয়সা পকেটে ঢুকলো, তোমার লেখার চর্চাটাও থাকলো। হ্যাঁ, যাও। স্যার আমি খুঁজছিলাম কি ছোটখাটো কোনো পত্রিকায়। এই লিটন, 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 এই ওকে নিয়ে যাও আর চা 1 কাপ খাওয়াও। জি। তারপর ওকে ছেড়ে দাও, ওর অনেক বড় কাজ আছে, ও মলম বানাবে। যাও যাও। কান্নাকাটির কি আছে বাবা, জোর করে কিছু হয় নাকি? যাও। আর কে কে আছে? স্যার অনেকগুলো পত্রিকাতে লোকজন এসে বসে আছে, এখন আপনি অর্ডার দিলে এক এক করে সব আপনার দিকে ছাড়িয়ে দিতে পারি। দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও, আমার তো কাজ আছে, আমাকে বেরোতে হবে। জি 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 স্যার। তুমি কেন রোজ খাবে, তুমি কেন আপনি এখন এখানে দাঁড়াই কাঁদতেছেন, আমার মান সম্মান। কত আছে এখানে? স্যার 2000। কি যেন তোমাদের পত্রিকার নাম? স্যার দৈনিক আলো ছায়া। দৈনিক আলো ছায়া, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আমাদের জাতিসত্তা, এই তো ছিল বিষয়। যাও যাও। খাম খাম। স্যার দৈনিক প্রতিদিন আন্দোলন। আমি খামের কথা বলেছি, টাকা। তো তোমাদের বিষয় ছিল বহু বিবাহ, পারিবারিক অপরাধ। কোন পত্রিকা জানো? স্যার দৈনিক দেশ ও জাতি। কি উদ্ধার করছো তোমরা? স্যার উদ্ধার তো করবেন আপনি স্যার। তো তোমাদের বিষয় ছিল আদিম যুগ থেকে মোবাইল যুগ, আমরা যাচ্ছি কোথায়। খুব আধুনিক লেখা, পরিশ্রম হয়েছে, আনন্দও পেয়েছি। খাম। জি না স্যার, খাম তো আনা হয়নি স্যার। ঠিক আছে, যাও তাহলে খাম নিয়ে এসো, তারপর লেখাটা দিচ্ছি। স্যার আমি অফিসে গিয়ে টাকাটা পাঠানোর ব্যবস্থা করবো স্যার। না, এক হাতে খাম দেবে, এক হাতে লেখা নেবে, কথা তো এরকমই ছিল। স্যার আপনার লেখাটা আজকের পাতাতেই ধরাতে হবে স্যার।
লেখা পাতায় ধরানোর ব্যাপারে তোমাদের খুব চিন্তা থাকে, কিন্তু আমাকে টাকা ধরানোর ব্যাপারে তোমাদের কোনো চিন্তা থাকে না। টাকাটা ধরিয়ে দাও, আমি লেখাটা দিচ্ছি বললাম তো, যাও। স্যার প্লিজ স্যার, আর লেখাটা না হলে খুব সমস্যা হয়ে যাবে স্যার। স্যার আগের সবগুলো টাকা তো স্যার আমরা দিয়েছি, আজকের টাকাটা পাঠিয়ে দেবো স্যার। লিটন, স্যার ওই জায়গাটাকে মাছ বাজার বানিয়ে ফেলেছে, ওকে নিয়ে গিয়ে তুমি বোঝাও যে আমি টাকা ছাড়া লেখা দেব না। যাও যাও। স্যার প্লিজ স্যার। আপনি এনে কিসের জন্য ডিস্টার্ব করতেছেন কোন তো? হ্যাঁ, থাম থাম। কিসের খাম? তুমি তুমি কোত্থেকে কখন এলে? এক্ষুনি এয়ারপোর্ট থেকে সোজা তোমার অফিসে। অদ্ভুত তো, গত রাতে তোমার সঙ্গে কথা হলো, তখন তো কিছুই বললে না। তাহলে তো সারপ্রাইজ দেওয়াটা হতো না। সব কোথায় থাকে? আচ্ছা, তুমি আসো, বসো। Yes, I'm surprised. তো কবে যাবে? কতদিন আছো? 1 মাসও থাকতে পারি, 2 মাসও থাকতে পারি, 3 মাসও হতে পারে। বলো কি, চাকরির সমস্যা হবে না? হলে হবে, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা বলো তো, আমি আসতে না আসতে তুমি কবে যাবে কবে যাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে গেলে কেন? না মানে, তুমি যতদিন থাকবে ততদিন তোমাকে নিয়ে কোথায় যাব, কি করব, সেগুলো প্ল্যান করতে হবে না, এই জন্য জানতে চাইলাম। সব পরিকল্পনা পরে হবে, এখন তোমার বাসায় যাব। আমি অনেক টায়ার্ড। বাসায় যাবে কি? বাসায় তো আছেই। মানে? মানে এটাই বাসা। এটা তোমার অফিস? হ্যাঁ, অফিসে এখন বাসা। কি বলছো দলিল? ঢাকা শহরে তোমার কোনো বাসা নেই? বাসা নেই মানে ছিল, কিন্তু বাসা মানেই যন্ত্রণা। একা থাকি তো, বাসায় থাকলে অফিস নিয়ে টেনশন হয়, অফিসে থাকলে বাসা নিয়ে টেনশন হয়, তারপরে বাড়িওয়ালার যন্ত্রণা, তারপরে এই 11টার পরে বাসায় ঢোকা যাবে না, নানান ধরনের কাহিনী। তো চিন্তা করলাম, একা মানুষ খামাখা একটা বাসা নিয়ে কি করব, অফিসেই থাকি। তাহলে আমি কোথায় উঠবো? কেন? হোটেলে। আচ্ছা ঠিক আছে, চলো হোটেলে উঠবো, আমি অনেক টায়ার্ড। লিটন, জি স্যার। তুমি উকি ঝুঁকি দিচ্ছিলে কেন? যা বলার সরাসরি বলবে। না মানে হয়েছে যে স্যার, বাইরে কয়েকজন পত্রিকার প্রতিনিধি এখনো আছে তো, কিন্তু না, এটা না করে দাও, না করে দাও। আর শোনো, আমাদের ডেলিগেট স্পেশাল। স্পেশাল। তুমি এখন এই অফিস থেকে বাইরে কোথাও যাবে না, আমি ফেরার আগে। হ্যাঁ, আর তুমি এই টাকাটা রাখো। 500 টাকা আমি কি করব? হ্যাঁ, রাখো, তোমার কাছে রাখো। না আমি রাখলাম, কিন্তু টাকাটা দিয়ে আমি কি করব? এই টাকা লাগে না তোমার? লাগে না? জি লাগে। ঢুকাও, পকেটে ঢুকাও। এই শোনো, তুমি এই ব্যাগটা একটু বের করে দাও, আমরা বেরোবো। আপনি এখনো কাঁদতেছেন? আমি সারা অফিস খুঁজে এই জায়গায় আসছি। আপনি তো আমার স্যারের সামনে যা করলেন, আমার মান সম্মান রাখার না। লিটন ভাই আমার, শুনে চাও তোমার স্যার আমার কি করছে? করছে কবিতা সাইডে মলম বিক্রি করতি। কে ভাই তুমি জানো না, আমার এলাকায় যতবার কবিতার প্রতিযোগিতা হয়েছে প্রত্যেকবার আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি, পুরস্কার পাইছি। আর সে করছে আমার এই কবিতা নাকি কিছু হয়নি।
দেখেন ভাই, আপনার পুরস্কারের কাহিনী আমার শুনবেন না, আমি জানি আপনারা কয় কবি এক জায়গা হয়ে চান্দা তুলে এক কবি আর এক কবির পুরস্কার দেন, নিজের হাততালি দেন। এটা ভাই ওই এলাকা না, এটা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক ফিল্ড। এই জায়গার কবিতা এরকম হলেই হবে না, বুঝতে পেরেছেন? আর আমার স্যার যেহেতু বলেছে এই কবিতা হয়নি তো হয়নি। কিসের জন্য সে বলবি হয়নি? কিছু তো একটা হয়েছে। না, কিছুই হয়নি। আপনি আমার স্যাররা চিনেন? আমার স্যাররা চেনেন, জানেন সে কে? কিডা সে কিডা? আমার স্যার হচ্ছে সে যে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক সমস্ত পর্যায়ে জ্ঞান রাখে, বুঝতে পারছেন? দেশের বড় বড় ইস্যুতে বড় বড় পত্রিকাগুলো স্যারের লেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর এ তো গেল জাতীয় পর্যায়ে, এইবার আসেন আপনি আন্তর্জাতিক। আন্তর্জাতিক কিসের? আন্তর্জাতিকের বাপ নেপচুন। নেপচুনে কি হচ্ছে সেটা আপনি জানেন? নেপচুন গ্রহে কি চলতেছে সেটা আমি কিরাম করে কব? সেটাই তো আপনি কিভাবে জানবেন? কিন্তু আমার স্যার ডক্টর দলিলউদ্দিন দলি সে সব জানে। আর আপনি আসেন নিয়ে আপনার কবিতা নিয়ে। স্যার যেহেতু বলেছে আপনার কবিতা হয়নি তো হয়নি। বুঝতে পারছি তোমার স্যারের মাথার মধ্যে গন্ডগোল আছে। আরে ভাই, আমি খুব ভালো করে জানি বিদেশে যে বিজ্ঞানী হয় সে কখনো ডাক্তারি করতে যায় না, তে নিরাপত্তা বিশ্লেষক হয় সে কখনো আইন আদালত নিয়ে কথা কয় না। তোমার স্যার একজন মানুষ হয়ে এত কিছু নিয়ে মাথা কামাবে কিসের জন্য? ওরে ভাই, আপনি কোথায় কোথায় বিদেশটা নিয়ে আনতেছেন কিসের জন্য? বিদেশ, আমাদের দেশ বাংলাদেশ এটা স্বতন্ত্র। তাহলে আমার কবিতার কি হবে? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা বলে আমাকে আবার বেরোতে হবে। দেশ থেকে একজন ডেলিগেট এসছে, তার সঙ্গে মিটিং করতে হবে। নানান বিষয় নিয়ে কথা বলবো। দেরি হয়ে গেলে আর ফিরবো না, আর যদি তাড়াতাড়ি মিটিং শেষ হয়ে যায় তাহলে ফিরে আসবো। স্পেশাল ডেলিগেট? হ্যাঁ, স্পেশাল তো বটেই। আমাদের এখানে দুটো প্রজেক্ট করব আমরা, ওই বাচ্চাদের নিয়ে আর বুড়োদের নিয়ে। তো সেটা সময় লাগবে, তাকে কনভিন্স করতে হবে। তো তার সেই স্পেশাল ডেলিগেট কি পুরুষ না মহিলা? মহিলা বিদেশি সব মহিলাই তো পুরুষ। যাহা মহিলা তাহাই পুরুষ, যাহা পুরুষ তাহাই মহিলা। সবাই কর্মী এখানে। ও তো উনি কি ফরেনার নাকি বাংলাদেশি? মানে বাংলাদেশি ওখানে সেটেল এরকম? না, ফরেনারই বলা উচিত, ওখানকার সিটিজেন তো, কিন্তু পূর্বপুরুষ এখানকার। তুমি কি একাই মিটিং অ্যাটেন্ড করছো নাকি তোমার সাথে আরো কেউ থাকবে? বাবা, এত বড় মিটিং আমি একা কেন অ্যাটেন্ড করব? আরো সবাই অ্যাটেন্ড করবে। তারা সবাই কি ওখানে নাইট স্টে করবে? আমি তোমাকে বললাম তো, দেরি হয়ে গেলে ওখানে স্টে করবে, দেরি না হলে স্টে করবে না। আচ্ছা, তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো? না, স্পেশাল ডেলিগেট, তারপর মহিলা, তাছাড়া তুমি তো কখনো মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে নাইট স্টে করো না, এই জন্যই বলছিলাম। ইউ আর টু পিউরিটান। আচ্ছা, তুমি মধ্যবিত্ত গৃহিণীদের মতো আচরণ কেন করছো বলো তো? তোমার তো বোঝা উচিত তোমার স্বামী দেশের একজন। জানি। আমি কি তোমার সাথে যেতে পারি? কোথায় যাবে? তুমি যেখানে মিটিং করতে যাচ্ছ সেখানে। যেতে তো নিশ্চয়ই পারো, কিন্তু তুমি সেখানে গিয়ে কি করবে? ওটা তো মিটিং পার্টি না, আর সবাই তো বউ নিয়ে যাবে না। না, আমি মিটিং রুমে না ঢুকলাম, ওখানে নিশ্চয়ই লবি আছে, লবিতে অপেক্ষা করলাম। হ্যাঁ, তুমি সেটা পারো, কিন্তু তুমি পারো না, কারণ তুমি ডক্টর দলিলউদ্দিনের স্ত্রী। সবাই মনে করবে তুমি আমাকে সন্দেহ করো, তুমি আমাকে পাহারা দিচ্ছ। সেটাকে ভালো দেখাবে না, ভালো দেখাবে না। আমি উঠি, তুমি সাবধান থেকো। হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? তুমি? আমি তোমার সাথে যাচ্ছি না, আমি দরজা লাগাতে যাচ্ছি। ও, দরজা তো লাগাতেই হবে। আসো আসো আসো। তুমি এখানে? হ্যাঁ,
তুমি কি করে জানলে আমি এখানে? আমি রুমে গিয়েছিলাম, দেখলাম রুম বন্ধ। হোটেলের লোকজন বললো তুমি ছাদে। হ্যাঁ, এতক্ষণ রুমেই ছিলাম। তুমি আসতেও দেরি করছিলে, তাই ভাবলাম ছাদে এসে একটু ঢাকা শহরটা দেখি। তো ঢাকা শহরের যে এক্সটেরিয়র কি দেখবে, কি ভালো লাগবে? এই চলো রুমে যাই। এত তারা কিসের? এখানে একটু দাঁড়াই না, ভালোই তো লাগছে। যাই হোক, তোমার কি অবস্থা বলো? আমার আর খবর কি, ঢাকায় আসলাম 3 মাস থাকবো, তোমার সাথে ঘুরবো, তোমার প্রজেক্টগুলি দেখবো। আচ্ছা, তোমার প্রজেক্টের খবর কি বলো তো? কোন প্রজেক্ট বলো তো? ওই যে বাচ্চাদের প্রজেক্টটা, তোমাকে যে আমি 20 লাখ টাকার ডোনেশন কালেক্ট করে দিলাম। হ্যাঁ, এটা তো আসলে আমার স্বপ্নের প্রজেক্ট, বাট ডে বাই ডে আই এম বিং ডিস্টার্বড। কেন বলো তো? না, আমি তো আসলে প্রতিষ্ঠানটা সুবিধা বঞ্চিত বাচ্চাদের জন্য করব, তো সেই ক্ষেত্রে এমন একটা জায়গা খুঁজছিলাম যেটা একটু কোলাহলহীন, নির্জন কোনো জায়গা, শহর থেকে দূরে, মানে শান্ত সুন্দর একটা জায়গা। তো সেরকম জায়গা পাচ্ছি তো নিষ্কণ্টক জমি পাচ্ছি না, আবার নিষ্কণ্টক জমি পেলে জায়গাটা পছন্দ হচ্ছে না। হবে, হয়ে যাবে, দেখি। হয়ে যাবে কেন বলছো? আমি তো তোমার জন্য আরো 50 লাখ টাকার ডোনেশন অ্যারেঞ্জ করে ফেলছি। এইখানে যদি কিছু না দেখাতে পারো তাহলে তো ওই 50 লাখ টাকা দিবে না। তাই নাকি? তাহলে এটা তো বাচ্চাদের জন্য খুবই সুখবর। না, আমি কুয়াকাটা একটা জমি দেখে রেখেছি। কুয়াকাটা? ওটা কোথায়? সি বিচ এলাকা। জমিটা মানে পেয়ে গেলে তো খুবই ভালো হয়, কাগজপত্র দেখা দেখি চলছে, দেখি। আর যদি নাও হয়, তুমি যাওয়ার আগে আমি আশা করি একটা জমি আমি ম্যানেজ করে ফেলবো। তুমি ওইদিকে যোগাযোগটা ঠিক রেখো। চলো চলো, রুমে চলো। আরে দাঁড়াও, রুমে যেতে ভালো লাগছে না, তুমি একটা বাসা নিয়ে নাও তো। কেন? তুমি না 3 মাস পরে চলে যাবে? তাহলে তুমি কি বলতে চাচ্ছ, এই 3 মাস আমি হোটেলে চক্কর খাবো, তোমার সাথে আমি বাইরে কোথাও ঘুরতে যাব না? আমরা বাইরে কেন যাবো না? অবশ্যই যাবো। আমরা একটা রেন্টেকার থেকে আমি একটা গাড়ি নিলাম, তারপরে এক টানে চলে গেলাম সিলেট, জাফলং, সামনে ভারত, শিলং। শিলং? রুমে চলো তো। ওকে। ও লিটন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজার না? জি জি জি। আসো, ভেতরে আসো। না 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 ভাবি, আর ভিতরে যাবো না, অফিসটা ফাঁকা রয়েছে। স্যার কি বেরোচ্ছে নাকি? তোমার স্যার বেরোবে মানে? ও তো কালকে রাতে বাসায় ফেরেনি। স্যার বাসায় ফেরেনি কেন? কেন তুমি জানো না? তোমাদের অফিসে নাকি স্পেশাল ডেলিগেট এসেছে, ওই বড় কি একটা প্রজেক্ট বৃদ্ধ আর শিশুদেরকে নিয়ে। বললো যে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যদি বেশি রাত হয় তাহলে ফিরবো না। তুমি সেই মিটিং এ ছিলে না? আমি তো কিছুই জানিনি। এত কিছু ঘটে গেল আমি জানতে পারলাম না। তবে ওই যে ডেলিগেটস এর কথা বলেন, ওই ডেলিগেটসটা কিন্তু আমি দেখেছি। কোথায়? কেন? ওই যে কালকে অফিসে এসেছিল। আচ্ছা ঠিক আছে। ভাবি, ওই যে বিদেশ থেকে যে ডেলিগেটস আসছে, ওটা কিন্তু একটা লেডিস। আমি যে আপনার এই কথাটা কলাম, এটা আমার স্যাররে কয়ে না, আমার কিন্তু চাকরি নট হয়ে যাবে ভাবি। হ্যাঁ না ঠিক আছে, বলবো না। আমি জানি তোমার স্যার আমাকে বলেছে। হ্যাঁ, উনি যে একজন মহিলা সেটা তোমার স্যার আমাকে বলেছে। ও তাহলে কার কাছে কি করছি? ঠিক আছে ভাবি, টান। কে? স্যার কবি, আমি খুবই আশ্চর্য নয়। আমি কি তোমাকে চিনি? জি স্যার, ওই যে সেদিন আপনাকে একটা কবিতা শোনালাম, বিভাজন। এই বিভাজন দূর করে দে যদি মরতে চাস স্বস্তিতে। ও না, তুমি তো কবি না, তুমি তো মলম। মলম আবিষ্কার করতে বলেছিলাম না? তারপর হাটে বাজারে সেই মলম বিক্রি করবে। মলম এনেছো? না স্যার, মলম না, কবিতা নিছি।
হ্যাঁ সেটাই তো, মলম নিয়ে কবিতা লিখবে, তারপর তাতে সুরারোপ করবে, তারপর হাটে গঞ্জে গেয়ে গেয়ে বিক্রি করবে। এটা কি সেই কবিতা? না স্যার, এটা অন্য রকমের কবিতা, অন্যরকম ডাইমেনশন। সুশীল। কি? সুশীল, ভালো নাপিত। সুশীল? সুশীল? সুশীল যে সুশীল হতে পারে তো ভাবিনি। আচ্ছা পড়ো পড়ো শুনি। ধন্যবাদ। কবিতার নাম সুশীল, লিখেছি আমি, আশ্চর্য নয়ন। জানি তো তুমি আশ্চর্য। কবিতাটা পড়ো। জি। এক দেশে এক রাজা ছিল, আর ছিল এক সুশীল। রাজা একদিন উজিরকে কহিল। হ্যাঁ, কহিল কি? স্যার, কহিল হলো কহিল, ছন্দ মেলানের স্বার্থে কহিল লাগিয়েছি, সুশীল কহিল। হ্যাঁ পড়ো পড়ো। রাজা একদিন উজিরকে কহিল, ওহে উজির, একজন ভালো নাপিত ডাকিয়া আনো, আমার গম্ফদয় বড্ড বেমানান হইয়াছে, মুহ মুহ বিরক্তির উৎপাদন করিতেছে, সত্তর কাটিয়া লইব। উজির সারা রাজ্যে ঢোল পিটাইয়া একজন সুশীল ডাকিয়া আনিল। রাজার গোফের দুই প্রান্ত ছিল ঊর্ধ্বমুখী, উল্টো ধনুকের ন্যায়। সুশীল এক প্রান্ত ছাটিয়া সরল করিয়া দিল। রাজা অগ্নিশর্ম হইয়া কহিলেন, ওরে শাখা মৃগ, তুই কি করলি? হায় 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 হায়। সুশীল কহিল, রাজা মহাশয়, আপনি চিন্তা করিবেন না, আপনার অপর প্রান্ত ছাটিয়া সরল করিয়া দিব। আমি সুশীল, আমি ইচ্ছা করিলে শুধু চুন নয়, চন্দ্রও কাটিয়া করিয়া দিতে পারি ফালা ফালা। খুব ভালো হয়েছে। পত্রিকা অফিসে যেতে হবে। কি এটা? কি কি এটা? সরি সরি স্যার, সরি। লিটন তুমি একটু কাছে আসো, কানে কানে কথা বলবো একটু। আসো। হ্যাঁ জি স্যার। শোনো শোনো। আরে বাবা, তুমি জুসের অর্ডার দিয়ে দিয়েছো। গুড, ভেরি গুড। আমার টেস্টটাও পেয়েছে। ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে একটু দেরি হয়ে গেল। আই এম সরি। ভালো কথা, তোমাকে না আমি লুঙ্গি পরতে না করেছি, তুমি এখনো লুঙ্গি পরছো কেন? ফ্যাশন ব্যাপারটা কি? একটি প্রচলন, একটি কনসেপ্ট, একটি বারোয়ারি ব্যাপার। একজন ফ্যাশন ডিজাইনার একটি প্যান্টকে বললেন যে বাবারে তুমি মানুষের ঠ্যাং কামড়ে দাও। উনি একটি চাপা প্যান্ট আবিষ্কার করলেন এবং সেই প্যান্ট মানুষের ঠ্যাং কামড়ে ধরল। বৃহৎ একটি জনগোষ্ঠী সেই প্যান্টের দাস হয়ে গেল। আবার ওই ফ্যাশন ডিজাইনার এক সময় প্যান্টকে বললেন, বাবা তুমি এখন ঢিলে ঢালা হয়ে যাও, বেল বটম। একটি বৃহৎ জনগোষ্ঠী বেল বটমের দাস হয়ে গেল। আমার ধারণা বেল বটমের জায়গায় উনি যদি লুঙ্গি বলতেন যে লুঙ্গি পরো, তাহলে সবাই লুঙ্গি পরতো। আমার এমনও ধারণা হয় যে কোনোভাবে যদি এটা প্রচলিত হয়ে যেত যে হাফ প্যান্ট পরে মানুষ অফিস করবে এবং সেটা বৃহৎ জনগোষ্ঠী মেনে নিত, তো ফ্যাশনের এই ব্যাপারটা আমার কাছে বারোয়ারি মনে হয়। তো এই বারোয়ারি ব্যাপারের বিরুদ্ধে আমার লুঙ্গি একটি বিদ্রোহ, এন্ড ইটস কমফোর্টেবল। এবং আমার তো মনে হয় না এটা কোনোভাবেই ভিজুয়াল পলিউশন তৈরি করে।
তোমার কাছে তো সব কিছুর ব্যাখ্যা আছে, কিন্তু তুমি আমার হাজবেন্ড হিসেবে কোথাও গেলে আমি একটু এমব্রেসড হব না? না, হবে না। তুমি সাহসী হবে। তুমি একজন লুঙ্গি পরা স্মার্ট হাজবেন্ডকে ক্যারি করছো, এটাই তুমি মানুষের কাছে প্রমাণ করবে। তাছাড়া তুমি তো আমাকে বিয়ে করেছো এই লুঙ্গি পরা দেখেই। রাইট, তোমার মতো একজন স্মার্ট মানুষ এত লেখাপড়া জানা সে লুঙ্গি পরে থাকে, সেটা দেখেই তো আমি প্রেমে পড়ে গেলাম। তোমার লুঙ্গি পাস, কিন্তু এই যে আমরা বিয়ে করলাম, আমি থাকি লন্ডনে আর তুমি থাকো এখানে, আমরা কি কখনো সংসার করব না? সংসার সংসার ব্যাপারটা কি? কি? একটি স্বামী এবং একটি স্ত্রী সহ অবস্থান করবে। তো আমার অভিজ্ঞতা আমি যা দেখেছি যে একটি স্বামী এবং একটি স্ত্রী 12 মাস সহ অবস্থান করে এবং 12 মাসই তারা ঝগড়া করে। এটা কেমন সহ অবস্থা? এই যে তুমি লন্ডনে আছো আর আমি এখানে আছি, আমি মারি, আমি তোমার অপেক্ষায় থাকি। অপেক্ষা কি? আমি তোমার প্রতীক্ষা করি। এই যে তুমি ঢাকায় এসেছো, ঢাকা এখন আমার কাছে উৎসবের নগরী। হ্যাঁ, আবার তুমি চলে যাবে, আমি আবার তোমার প্রতীক্ষায় থাকবো। আমি তোমার জন্য ভালোবাসা জমাবো, তুমি আসবে, আমি উজাড় করে ভালোবাসা দেব। তো এই 12 মাসের ঝগড়ার চেয়ে 3 মাসের অসাধারণ ভালোবাসা কি অসাধারণ নয়? অসাধারণ। এখন জুস খাও। এই, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এত পয়সারি করতেছেন কিসের জন্য? লাইটটা অফ করে শুয়ে পড়ো। লিটন ভাই আমার, তাহলে পরে আমি এখন কি করব? আপনি কি কানে কম শোনেন? কলাম যে লাইটটা অফ করে ঘুমোতি, ওকে? না, উডার কথা করছি নে, আমি করছিলাম আমার কবিতার কি হবি। আপনি আবার আপনি আপনি আর একবার কবিতার কথা কবেন না। আপনার কবিতা হয় না, আপনি কবিতা লেখবেন না। তুমি এ কথা কইছ ভাই? তোমার স্যারের কাঁধের ভূত দেখে নামে এসে তোমার কাঁধে ভর করিছে। এই সাস্তার করতেছেন কেন? সাস্তার করতেছেন কেন? আমার কোনো সার নেই, স্যারের কথা আমার সামনে জীবনও কবেন না। তোমার স্যারের পর তুমি এত খেপিছ কি জন্য? আমাকে বাইর করে দেওয়ার পর কি তোমার স্যার তোমাকে কিছু করিছে? কি মনে হয় স্যার আমারে মারিছে? ঘরের মধ্যে দিয়ে এখানে দম করে মারিছে আমারে। সেটাই তো, তোমাকে মারবে কিসের জন্য ভাই? তাহলে পরে আমি এখন কি করব? আপনার যা মন চায় তাই করেন, যান। ভাই আমি তো তোমার এখানে এসে উঠেছি, তুমি যদি অনুমতি করো তাহলে পরে আমি একটু প্রতিশোধ নিতে চাই। কিসের প্রতিশোধ? না, তোমার স্যার তো বারবার খালি কষ্ট, তোমার কবিতা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। মনে করো আমি এমন একটা কবিতা লিখলাম যা শুনে তোমার স্যার ক্ষতি বাধ্য হয় যে হ্যাঁ এইবার কবিতা হয়েছে। দেখেন ভাই, আপনি কবি মানুষ, কবিতা লেখা আপনার নেশা। আপনার যত মন চায় কবিতা লেখেন, দরকার হলে স্যারের কাছে যাবেন, যান। শুধু একটা রিকোয়েস্ট, যেদিন স্যারের কাছে আপনি কবিতা নিয়ে যাবেন তার আগের রাত্রি আমার কবেন, অন্তত ওই দিন আমি অফিসের মধ্যে যাব না। এ কিরম কথা করছো লিটন ভাই? সত্যি করে আমার কাছে কও তো, তোমার স্যার কি তোমাকে মারিছে? এই আপনার সমস্যাটা কি? আপনার সমস্যাটা কি? ফালতু কথা একবারও কবেন না। সেটাই তো, কবিতা না হলে আমারটা হয়নি, দোষ করলে আমি করেছি, আমার জন্য তোমাকে মারবে কিসের জন্য? আপনি যদি আর একটা কথা কইছেন তো আপনার বড় ভাই আর মারবো, আমি কিন্তু এবার মারবো। চল ইনাম করে কি ঘুম আসবে নি ভাই? আচ্ছা, তুমি খাবার দাবার কিছু থাকলে আমাকে দাও, আমার আবার এক্ষুনি মিটিং এ বেরোতে হবে। কিসের মিটিং? ওই তো একটা। ঠিক আছে, তুমি চলো মিটিং এ চলো। আমি তোমার সাথে মিটিং এ যেতে চাইনি, আমি শুধু জিজ্ঞেস করেছি কিসের মিটিং। ওই একটা পত্রিকা বের করবে, অনলাইন পত্রিকা। তো তার মেকআপ কি হবে, গেট আপ কি হবে, তারপর পত্রিকার ক্যারেক্টার কি হবে, সেসব নিয়ে আলোচনা করবো। অবশ্য ভালো রেমুনারেশন দেবে।
নাহলে যেতাম না। তুমি কাল রাতে বাসায় ফেরোনি কেন? কাল রাতে তো আমি হ্যাঁ বাসায় ফিরিনি। তুমি বাসায়ও ফেরোনি এবং তোমার ফোনটাও বন্ধ ছিল। ফোন কি বন্ধ ছিল নাকি? হ্যাঁ তাই তো, চার্জ চলে গেল। আমার আসলে জানো দুইটা চার্জার দরকার, একটা বাসায় থাকবে আর একটা না আজকাল তো ওই এক ধরনের বেরিয়েছে না কি যেন পাওয়ার ব্যাংক, সেগুলো একটা কিনে ফেললে কেমন হয় বলো তো? আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি কাল রাতে বাসায় ফেরোনি কেন? ও শিট, তোমার মূল প্রশ্নই তো এটা। তা আমার আসলে সারা রাত জেগে থেকে মাথায় কিছু কাজ করছে না। কার সাথে জেগেছিলে? অনেকের সঙ্গে, সেটা একটা ফোক মানে ফ্রান্স থেকে একটা দল এসছে, ওরা ফোক সং গায়। তো ওদের ফোক সং এবং আমাদের ফোক সং সেটা একটা তুলনামূলক আলোচনা আমরা করেছি এই আর কি। সারা রাত তুলনামূলক আলোচনা করলে? আরে আমরা কেন সারা রাত আলোচনা করব, ওরা সারা রাত গান গেয়েছে। এটা ওদের ট্র্যাডিশনাল সং, শুরু করে রাত 10টার দিকে, শেষ করে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান রমনা বটমূলে যে গান হয় কখন, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে না, ওদেরটা সেরকমই উল্টো, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয়। হ্যাঁ মাঝে মাঝে আমরা আলোচনা করেছি। আচ্ছা তুমি নাস্তা দেবে এখন? কেন? তুমি ফ্রান্সের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট করে আসোনি? আমাদের যেমন পান্তা ইলিশ, তো ফ্রান্সের ট্র্যাডিশনাল ব্রেকফাস্টটা কি? সারাটা রাত জেগে থেকে ভোরবেলায় বাসায় ফিরে এসব শুনতে ভাল লাগে না। তুমি কি নাস্তা দেবে? থাক, দরকার নেই, খবর মানে একদিন না খেলে মানুষ মরে যাবে না। অফিসে কেউ নাই নাকি? এই অফিসে কেউ নাই? জি ম্যাডাম, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দলিল কোথায়? ও স্যাররে খুঁজতেছিলেন? স্যার তো এই সময় ওই বাসাতেই থাকে, হয়তো ঘুমোচ্ছে। বাসায় থেকে ঘুমোচ্ছে মানে? তোমার নাম কি? জি জি, আমার নাম লিটন উদ্দিন। তুমি তোমার স্যারের সাথে কতদিন ধরে আছো? জি, আমি স্যারকে অনেকদিন ধরে ফলো করি, আমি ওনার একজন ভাব শিষ্য বলতে পারেন। তুমি তার ফলোয়ার না ভাব শিষ্য সেটা আমি জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি এই অফিসে তুমি কতদিন ধরে আছো? ও তা তা তো প্রায় 1 বছর হবে। তুমি 1 বছর ধরে এই অফিসে জব করো, তুমি জানো না ঢাকা শহরে তোমার স্যারের কোনো বাসা নেই? না মানে মনের মধ্যে একটা কথা মানে কথি চাই, কিন্তু কি করে যে কব ঠিক বুঝে উঠতে পারতেছি না। বলো। আচ্ছা ম্যাডাম, আপনি লন্ডনে থাকেন কতদিন? আমি ওখানেই থাকি। আচ্ছা ম্যাডাম, ওই জায়গায় অনেক ভাতের হোটেল আছে না? হ্যাঁ, কেন? আচ্ছা ওই জায়গায় একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যাবে? কার চাকরি? জি আমার জন্য আমার না বাংলাদেশের 1 মিনিটও থাকতে ইচ্ছে করতেছে না, ওই জায়গায় একটা চাকরির ব্যবস্থা করে দেন না ম্যাডাম। এই আমি তোমাকে বলছিলাম তোমার স্যার কোথায়, আর তুমি এসব কি সব উল্টাপাল্টা কথা বলছো? ম্যাডাম, আপনি যদি আমার চাকরির ব্যবস্থাটা করে দেন তাহলে আমি করতে পারি স্যার কোন জায়গায় আছে। আচ্ছা ঠিক আছে, বলো তোমার স্যার কোথায়? তাহলে ম্যাডাম ওটাই, স্যার বাসাতেই আছে। তোমার মাথায় কি কোনো গন্ডগোল আছে? একটা কথা বারবার বলে যাচ্ছ স্যার বাসাতে আছে, বাসাতে আছে। ঢাকা শহরে যদি তোমার স্যারের বাসায় থাকতো আমি জানতাম না? আমি সেখানে যেতাম না? ম্যাডাম, আপনি কি করে ওই বাসায় যাবেন? ওই জায়গা তো আর একভাবে বসে আছে। আপনি তো অনেক কিছুই জানেন না। তুমি তোমার স্যার বাসার ঠিকানা জানো? এটা কোনো কথা বলেন? এত বছর ধরে আছি, আমি বাসার ঠিকানা জানবো না? আজকে সকালবেলায় তো বাজার দিয়ে আসলাম। কিন্তু ম্যাডাম আমার কিন্তু রিকোয়েস্ট ম্যাডাম, ওই যে আমার চাকরিটা, ভাতের হোটেলের চাকরিটা ম্যাডাম। অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেস অবশ্যই বলবো ম্যাডাম, আপনি জানেন এই ঘটনা জানাজানির পরে আমার কিন্তু চাকরি থাকবে না ম্যাডাম। আমি তোমার ব্যাপারটা দেখছি, অ্যাড্রেস বলো। জি 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 জি। ম্যাডাম আমার ওই চাকরি স্যার 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 স্যার
আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি একটা নতুন কবিতা লিখেছি, এটা শোনার পর যদি আপনার মনে হয় যে না কবিতা হয়নি, সত্যি করছি আমি কবিতা ছেড়ে দেব। জীবনের শেষ কবিতা? জি স্যার। পড়ো পড়ো। ধন্যবাদ স্যার। কবিতার নাম দিবস যদি সাঙ্গ হলো। দিবস যদি সাঙ্গ হলো, না যদি গাহে পাখি, ক্লান্ত বায়ু না যদি আর চলে, এবার তবে গভীর করে তুমি পড়ো, অসুবিধা নেই, পড়ো। এবার তবে গভীর করে ফেলো গো মোরে। হ্যাঁ, তো লেখাটা দিতেই চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি যাকে পাঠিয়েছেন শুধু তাকেই পাঠিয়েছেন, সঙ্গে টাকাটা পাঠাননি। আমি লেখাটা পাঠাই কি করে? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আমি লেখা পাঠাবো। এক হাতে লেখা আর এক হাতে টাকা। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা মনে আছে, শিল্প ও সাহিত্যের সংকট কারণ বিশ্লেষণ। আপনি পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, রাখি। এবার তবে গভীর করে ফেলো গো মোরে ঠাকি, অতি নিবিড় ঘন তিমির তলে, স্বপন দিয়ে গোপনে। হয়েছে হয়েছে, হয়নি। স্যার হয়েছে হয়েছে হয়নি মানে ঠিক বুঝলাম না। হয়েছে হয়েছে মানে কবিতাটা আর পড়ার দরকার নাই, আর হয়নি মানে কিছুই হয়নি। মানে এটা কবিতা হয়নি, লেখার ক্ষমতাটা তোমার নাই। বাবা তোমার তো আগেই বলেছি যে হবে না। আমাদের মতন মানুষ, আমাদের তো সময়ের দাম আছে, এটা কবে বুঝবে তোমরা বাবা? রাস্তাঘাটে যখন তখন ডিস্টার্ব করো, আর কখন ডিস্টার্ব করো? যাও 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 যাও। সর্দারান কি করছেন স্যার? আপনি কি ভালো করে শুনে তারপর করছেন যে হয়নি? এটা হয়নি, যাও তো এখন, যাও যাও। দাঁড়ান, কবিতা হয়নি মানে? কবিতা হয়েছে, কবিতার বাপ হয়েছে। আপনি জানেন এ কবিতা কি লিখেছে? তুমিই তো বললে তুমি লিখেছো, কি যেন নাম? বিস্মিত আকাশ। কবি আশ্চর্য নয়ন। হ্যাঁ ওই তো, হয়নি, কিচ্ছু হয়নি। হয়েছে হয়েছে, আমি ইচ্ছে করে গীতাঞ্জলি থেকে এই কবিতাটা টুকে আনিছি আপনাকে পড়ে শোনানোর জন্য। দেখি আপনি কি মন্তব্য করেন। গীতাঞ্জলি বুঝেছেন তো? গীতাঞ্জলি, গীতাঞ্জলি যেটা লিখে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছে, নোবেল প্রাইজ। রবীন্দ্রনাথের লেখা? জি, দেখেন কি হলো, ঢুকে যাচ্ছেন কিসের জন্য? হ্যাঁ এই যে এই যে এই যে এই যে কথা শেষ না করে চলে যাচ্ছেন কিসের জন্য? আরে বাবারে, আমি তো এই কথাটাই বললাম। তুমি যে কবিতাটি লিখেছো তার মধ্যে রবীন্দ্রনাথের খুব প্রভাব। এখন রবীন্দ্রনাথের প্রভাবযুক্ত একটি কবিতা তোমার কবিতা হয় কি করে? হ্যাঁ, তো মৌলিক কবিতা হলো না। তোমাকে লিখতে হবে তোমার মতো করে, সেই জন্যই বলছি তোমাকে দিয়ে হবে না। অন্য কিছু করো, অন্য কিছু করো, যাও। না 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 না, এখন এ কথা করি তো হবে না। এই একটু আগে আপনি বলেছেন এই কবিতার কিছু হয়নি। যেই রবীন্দ্রনাথের কথা বলেছি অমনি আপনি ভয় পেয়ে গেছেন। আপনার মুখোশ আমার কাছে উন্মোচন হয়ে গেছে। আপনি আসলে কিচ্ছু জানেন না, কবিতার কিচ্ছু বোঝেন না। আপনার মুখোশ আমার কাছে পরিষ্কার, সব জানতে সঞ্চয় হয়ে গেছে। দেশের অর্থনীতি, রাজনীতি সব বিষয় নিয়ে উনি কথা করছে, অথচ কবিতা বোঝে না। আরে আপনারা হচ্ছেন এই দেশের বোঝা, কোন রকম শারীরিক পরিশ্রম করেন না, বড় বড় কথা কন, ভালো ভালো সুবিধা নেন। লাগবে না আমার এই কবিতা, আপনার ছাপা দেওয়া লাগবে না। আমার কবিতা আমি লিখে আমার কাছে রাখে দেব, লাগবে না। আপনি কার জন্য কাঁদছেন? আপনি যার জন্য কাঁদছেন সে কি মানুষ? সে একটা ঠক, প্রতারক, বাটপার। আমি ওর জন্য কাঁদছি না, আমি নিজের জন্য কাঁদছি। যে মানুষটাকে আমি এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, সে আমার ভালোবাসার মূল্য দিল না। সে কি আমার ভালোবাসার মূল্য দিয়েছে?
সে যখন 6 মাস আগে ইংল্যান্ডে আসলো একটা কোর্স করতে, কি ইনোসেন্ট চেহারা, কি তার পড়াশোনা, দেশের জন্য যার এত টান, সে যখন আমাকে প্রপোজ করলো আমি তো তাকে না করতে পারিনি। আরে আপনি তো বাংলাদেশে বসে ঠকেছেন, আর আমি ইংল্যান্ডের মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থেকে আমি তার চালাকি ধরতে পারিনি। আমি আসলে এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি কিছু চিন্তাও করতে চাচ্ছি না। আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব না। আপনি চাইলে ওকে নিয়ে যেতে পারেন, ওর সাথে সংসার করতে পারেন, ওকে নিয়ে যা খুশি তাই করতে পারেন। আমি ওর সাথে নেই। আমিও ওর সাথে নেই, কিন্তু আমরা না থাকা মানেই ওর শাস্তি হয়ে যাওয়া না। আমরা যদি ওকে ছেড়ে দিই তাহলে ও বেঁচে যাবে, ও আরেকটা মেয়ের সর্বনাশ করবে। তাহলে আমরা ওকে শাস্তি দিব, জেলে পাঠাবো। আপনার জানাশোনা কোনো লয়ার আছে? হ্যাঁ, আমার এক কাজিন ব্যারিস্টার। গুড। বোধহয় চলে আসছে। আপনি বসেন, আমি দেখছি। দরজা তুমি হ্যাঁ আমি। আমাকে চিনতে পারছো না? আমি মারিয়া। ঠিক আছে, তোমাকে কেন চিনবো না আমি, কিন্তু তুমি এখানে কেন? তুমি আমি এখানে কেন সেটা ভিতরে আসো, তারপর বলি। তুমি বাইরে থেকে আসছো, ফ্রেশ হবো না? খাওয়া দাওয়া করবো না? ভেতরে আসো। পালিয়ে গেল। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, আমি জানতাম। পাটু পালিয়ে বেশি দূর যেতে পারবে না, আমরা ওকে ধরবই। তুমি তুমি কি চাও? আমি বুঝছি তো সবকিছু। তুমি নাটের গুরু, তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নাই। তোমার চাকরি নট, যাও যাও। আপনি আমার চাকরি কি নোট করবেন? আমি তো নিজের চাকরি নোট করেছি। আমার অনেক অনেক আশা ছিল আপনার সাথে থেকে থেকে একটু জ্ঞান অর্জন করব। পরে তো ভেবে দেখলাম আমি একটা জ্ঞান পাপি হচ্ছি, জ্ঞান পাপি। আপনি তো একটা জ্ঞান পাপি। আপনার মুখোশ আমার কাছে খুলে গেছে। আপনার চেহারা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। মুখ সামলে কথা বলো, মুখ সামলে কথা বলো। তুমি কিসের মুখ সামলাবো? কিসের মুখ সামলাবো? এই যে ধরেন, এই যে রাখেন। কত কত? কোনো টাকা পয়সা নাই, এটা আমার রেজিগনেশন লেটার। ওকে, আমি আর আপনার সাথে নেই।